দেখো কোন রাজার আমলে এটা লেখা হয়েছিল কি? কোন রাজার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল? ষোড়শ লুইয়ের আমলে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আমি রাষ্ট্র উক্তিটি কার? আমি রাষ্ট্র, আমি রাষ্ট্র উক্তিটি কার? কি বললাম? আমি রাষ্ট্র উক্তিটি কার? এটা একটা কোটেশনের মধ্যে রাখো, রেখে লেখো উক্তিটি কার? আমি রাষ্ট্র উক্তিটি কার? এই আমি রাষ্ট্র বলে এই লেখাটা একটা কোটেশনের মধ্যে রাখলে আর হাইফেন দিয়ে লিখবে উক্তিটি কার। ঠিক আছে, উত্তর লেখো চতুর্দশ লুই। চতুর্দশ লুই হয়েছে, হয়েছে চতুর্দশ লুই। আচ্ছা, তারপরের প্রশ্ন লেখো, লেখা হচ্ছে আমার ইচ্ছাই আইন। আমার ইচ্ছাই আইন হয়েছে, আমার ইচ্ছাই আইন। হাইফেন দাও দিয়ে লিখে এই কথা কে বলেছেন বা কার উক্তি, একই বিষয়। এ কথা কে বলেছেন বা কার উক্তি হয়েছে, কার উক্তি। উত্তর লেখো ষোড়শ লুই। ষোড়শ লুই, পেটকার মতন সহ নয় শূন্যরা তালব্য ষোড়শ লুই। ঠিক আছে, তারপরে লেখো এই কাকে প্রজাপতি রাজা বলে লেখা হয়েছিল? আচ্ছা ভাই, ওটা লিখতে হচ্ছে না। লেখো আমার পরেই মহাপ্রলয় আসছে। আমার পরেই মহাপ্রলয় আসছে হয়েছে, আমার পরেই মহাপ্রলয় আসছে। এটা কোটেশনের মধ্যে রাখো, লিখে উক্তিটি কার? আমার পরেই মহাপ্রলয় আসছে। মানে ফ্রান্সের বুর্ব রাজবংশীয় রাজারা বুঝে গেছিল যে ওদের ধ্বংস কাছাকাছি চলে এসছে, ওদের পতন কাছাকাছি চলে এসছে, ওই জন্য আগের থেকে ওরা বলে দিচ্ছে আমার পরেই মহাপ্রলয় আসছে। হয়েছে, উক্তিটি কার? উত্তর লেখো পঞ্চদশ লুই। পঞ্চদশ লুই মানে 15তম লুই। হয়েছে, তারপরের প্রশ্ন লেখো কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো। কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? ঠিক আছে, লেখো কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? উত্তর লেখো ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। ভার্সাইয়ের রাজপ্রাসাদকে মানে ফ্রান্সের রাজপ্রাসাদ যেটা, হ্যাঁ, ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। হয়েছে, তারপরের প্রশ্ন লেখো, আচ্ছা ঠিক আছে, কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? উত্তর লিখেছে ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। তারপরের প্রশ্নটা লিখবে এবার, হ্যাঁ, হয়েছে তো? কাকে চাবি সারাইওয়ালা রাজা বলা হতো? কাকে চাবি সারাইওয়ালা রাজা বলা হতো? চাবি সারাইওয়ালা, হ্যাঁ, কাকে চাবি সারাইওয়ালা রাজা বলা হতো? উত্তর লিখবে ষোড়শ লুইকে। কাকে চাবি সারাইওয়ালা রাজা বলা হতো? উত্তর লেখো ষোড়শ লুই। তোমার 9 উঠে গেছে, একটু হাতের স্পিড বাড়াতে হবে। হচ্ছে কাকে চাবি সারাইওয়ালা। পঞ্চদশ লুইয়ের রানীর নাম কি? পঞ্চদশ লুইয়ের রানীর নাম কি? হয়েছে, হয়েছে, উত্তর লেখো মাদাম দা পাম্পাদুর। মাদাম দা পাম্পাদুর, স্পেলিংটা লিখে দিয়েছি, দেখো লিখে নাও, মাদাম দা পাম্পাদুর। হয়েছে, পঞ্চদশ লুইয়ের রানীর নাম। হয়েছে, মাদাম দা পাম্পাদুর। আচ্ছা, তারপরের প্রশ্ন বলি, লেখো কেবল আমি আর তুর্গ দেশকে ভালোবাসি। কেবল আমি
আর তুর্গ, দর্শক বাইরে বকা তুর্গ লেখো। কেবল আমি আর তুর্গ দেশকে ভালোবাসি, ওটা একটা কোটেশনের মধ্যে রাখো, রেখে লেখো আমি কে। এখানে কে এই কথাটা কি বলছে? কেবল আমি আর তুর্গ দেশকে, তুর্গ কে? ষোড়শীর প্রথম অর্থমন্ত্রী, তাই না? কেবল আমি আর তুর্গ দেশকে ভালোবাসি, উত্তর লেখো আমি কে। উত্তর তাহলে কি হবে? হ্যাঁ, রাজা ষোড়শলুই। ঠিক আছে, আমি কে, উত্তরটা হলো কি রাজা ষোড়শলুই। আচ্ছা, তারপরে প্রশ্ন লেখো, অসিয়া রেজিম কথার অর্থ কি? কি বলো? হ্যাঁ, পুনরুত্থান তন্ত্র। ঠিক আছে, অসিয়া রেজিম কথার অর্থ কি? কটা হয়েছে? আচ্ছা, লেখো অসিয়া রেজিম কথার অর্থ কি হয়েছে? অসিয়া রেজিম কথার অর্থ কি? উত্তর লেখো পুরাতন তন্ত্র। পুরাতন তন্ত্র। তারপরে প্রশ্ন লেখো, ফ্রান্সে পরোক্ষ কর আদায়কারীগণ, ফ্রান্সে পরোক্ষ কর আদায়কারীগণ কি নামে পরিচিত? ফ্রান্সে পরোক্ষ কর আদায়কারীগণ কি নামে পরিচিত ছিল? হয়েছে, ফ্রান্সে পরোক্ষ কর আদায়কারীগণ কি নামে পরিচিত ছিল? প্রশ্নটা না পারলে আরো একবার বলে দিচ্ছি, ফ্রান্সে পরোক্ষ কর আদায়কারীগণ কি নামে পরিচিত ছিল? হয়েছে, সবাই লেখো, ফ্রান্সে পরোক্ষ কর আদায়কারীগণ কি নামে পরিচিত ছিল? আচ্ছা, উত্তর লেখো ফার্মার্স জেনারেল। স্পেলিংটা এখানে লেখা আছে, ফার্মার্স জেনারেল। ফার্মার্স জেনারেল। এই 8টা হলো। আচ্ছা, পরের 9টা হয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্ন লেখো, হ্যাঁ, ফার্মার্স জেনারেল। পরের প্রশ্ন তাহলে লেখো, অ্যাসাইনেট কি? অকার্যফল আকার, দন্তস্ব আকার, হর্ষই দন্তনায়কার ট। অ্যাসাইনেট কি? অ্যাসাইনেট কি? পরের প্রশ্ন লেখো, অ্যাসাইনেট কি? ঠিক আছে, অ্যাসাইনেট কি? উত্তর লেখো, ফরাসি দেশে প্রচলিত, ফরাসি দেশে প্রচলিত এক ধরনের কাগজের নোট, এক ধরনের কাগজের নোট, ফরাসি দেশে প্রচলিত। বা যদি কেউ আরো ভালো করে বলতে চায় তাহলে বললে হচ্ছে বিপ্লবের প্রাককালে ফরাসি দেশে প্রচলিত এক ধরনের কাগজের নোট হলো, তাহলে কাগজের নোট। আচ্ছা, টেক্সট বইটা একটু তুলে দাও তো দেখি, এই বইটা দাও বা যে কোনো একটা বই দাও। ঠিক আছে, এই 10টা শর্ট প্রশ্ন থাকবে, তার সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে, আমি একটা প্রশ্ন দিচ্ছি, লেখো, লেখো টিকা, লেখো টিকা, লেখো। হলো, টিকা লেখো, অসিয়া রেজিম আর টেনিস কোর্টের শপথ। কি বললাম? অসিয়া রেজিম আর টেনিস কোর্টের শপথ। আজকে স্কুল নেই কার কার? নিশানের স্কুল আছে? হ্যাঁ, আচ্ছা, অসিয়া রেজিম আর টেনিস কোর্টের শপথ। তোমরা যেটা করবে সেটা হলো, এই দুটো টিকা নিজেরা টেক্সট বই পড়ে নেবে, ভালো করে শুনে নাও। নিজে না বানাতে পারলে যত ভালো স্টুডেন্ট হও তোমার পক্ষে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব নয়। আমি বলে দিই আগে, তারপর বিকেলে পড়া হাত যা পড়া পরে শুনবো আমি। তাহলে কি বললাম, অসিয়া রেজিম আর টেনিস কোর্টের শপথ প্রথম তোমার টেক্সট বইটা পড়ে নেবে, নেওয়ার পরে লিখবে, লেখার পরে ছবি তুলে আমার কাছে পাঠাবে। যে যা পাঠাচ্ছ সন্ধ্যে পর্যন্ত টাইম, যে কজন পাঠাবে ভালো, যার লেখাটা ভালো হবে তার একটা পরের দিন একটা মাঞ্চ দেবো 5 টাকা। ঠিক আছে? আচ্ছা, যার লেখা ভালো হবে না, যে লিখতে পারবে না, কোনো সমস্যা নেই, সন্ধ্যেবেলা এই দুটো উত্তর আমি গ্রুপে দিয়ে দেবো। বুঝতে পারছো কি বলেছি? তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে? থ্যাংক ইউ।